4 দশকের বেশি তিনি রাজনৈতিক ময়দানে সামলেছেন দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন তিনি শিলিগুড়ি শহরের প্রথম নাগরিক, অর্থাৎ শিলিগুড়ি পুর নিগমের মেয়র। তিনি আবার এবার বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী। দর্শকরা আপনারা নিশ্চয়ই বুঝছেন আমি কার কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন কথায় কথায় অনুষ্ঠানে গৌতম দেব, শিলিগুড়ির মেয়র। প্রথমে আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদে। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব যে ভোটের ময়দানে আপনি নেমেছেন, বেশ কয়েকদিন হয়ে গেল প্রচার তুঙ্গে, আপনি সকাল থেকে রাত ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকায়। কি বুঝছেন, কেমন পরিস্থিতি এবার? আমি 5 দশকের বেশি রাজনীতি করেছি, মূলত উত্তরবঙ্গে বিভিন্ন প্রশাসনিক পদ সামলেছি, এখনো সামলাচ্ছি। দিদি গভর্নমেন্টে আসার পর একটা দিনও আমি কোনো প্রশাসনিক কাজের বাইরে আমি ছিলাম না। এই বাড়িতে আমার জন্ম, কলেজ পাড়া, এখানকার ভূমিপুত্র হিসাবে আমি প্রথম শিলিগুড়িতে বড় নির্বাচন লড়ছি। 4 বার আমি এখানকার কাউন্সিলর ছিলাম। মানুষের পদধ্বনি, মানুষের বক্তব্য, মানুষের কথা যদি আমি কিছুটা বুঝতে পারি, তাহলে এই নির্বাচনে এরা যতই যাই ম্যানিপুলেটেড ভোটার লিস্ট নিয়ে ইলেকট্রাল রোলের মানুষের কাছে যাক, বড় হার বিজেপি এবার অপেক্ষা করছে। এত ভোটারের নাম বাদ এসআইআর এর মাধ্যমে, এটা কি কোথাও আপনার জন্য একটা সমস্যার কারণ হয়ে যায়? এখানে আমি বলবো যে 25 থেকে 30 হাজার ভোটারের নাম কাটার পেছনে যুক্তিসঙ্গত কারণ ছিল। এসআইআর এ বারে বিভিন্ন সময়ে এটা হয়, কিন্তু এইভাবে হামলা হয়েছে তাদের পরিবার, তাদের আশেপাশের পরিবার, তারা কিন্তু সবাই ক্ষিপ্ত, বিজেপি ক্ষিপ্ত। আমি একটা স্ট্যান্ডার্ড পলিটিক্স করি, একটা নীতি নিয়ে চলি, সুতরাং আমি মানুষের কাছে গিয়ে যে মানুষের মনোভাব আমি দেখতে পাচ্ছি, তাতে বিজেপি কিছুতেই এসে যেতে হবে। মানে এই যে এসআইআর এর মাধ্যমে মানুষের যে হয়রানি, এটা পুরো এলাকা জুড়ে একটা গণপ্রতিরোধ গড়ে উঠছে। যারা ভোটার তার চোখের সামনে দেখছে আমার পাশের বাড়ির লোকটাকে অন্যায়ভাবে ধাক্কা দেওয়া হচ্ছে, তো কালকে আমার উপরেও এই আঘাত নেমে আসতে পারে। এই জন্য মানুষ ইউনাইটেড হচ্ছে, গ্রাসরুট লেভেলে এই ইউনিটি, এটা বিজেপি বুঝতে পারছে। শিলিগুড়িতে ভোটের ময়দানে আপনার প্রধান প্রতিপক্ষকে বিজেপি? আমার প্রতিপক্ষ, আমার লাগছে এবার সিপিএম অনেক ভালো ভোট পাবে। সুতরাং সিপিএম আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, 2-3-এর লড়াই। জয় যদি খুব ভালো করতে পারে তাহলে এবার বিজেপিকে টপকে যেতে পারে সিপিএম, এটাই আমার মনে হয়। কোথাও এবার নির্বাচনের প্রথম দিন থেকে দেখা যাচ্ছে সিপিএম সম্পর্কে আপনি কিছুটা কিন্তু নরম সুর আপনার দেখা যাচ্ছে, তো এর মূলে কারণটা কি? এর মূলে কারণটা আমি বেসিক সাংবিধানিক সংকটের বিষয়টাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে নির্বাচনে আমি জিতবো, এখানে যা কাজ করেছি মানুষের কাছে আছে, যে কাজ আগামী 2 বছর শিলিগুড়িতে হবে তার আমরা পিকচার মানুষের কাছে তুলে ধরবো। এবং শিলিগুড়ি জিতলে, গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এবং সেখানে মুখ্যমন্ত্রীর সাথে আমি খুব ক্লোজ প্রক্সিমিটিতে কাজ করেছি, দিদি ভাইয়ের সম্পর্ক আছে। সুতরাং দিদি আমাকে এখানকার উন্নয়নে একটা বড় কাজে লাগাবে, সেটা সব মানুষের কাছে সহজে অনুভব। আপনি চিরদিনের চিরসাথী মুখ্যমন্ত্রী, যেটা মুখ্যমন্ত্রীর এই কোটটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে কারোর জন্য বলেনি। এটা একটা আমার জীবনের সেরা পাওনা। মন্ত্রী হয়েছি, মেয়র হয়েছে, অনেক কিছু দিদি অ্যানাউন্স করেছে, কিন্তু আমার চিরদিনের চিরসাথী, দিস ইজ দি কোট। এর মধ্যে দিয়ে অনেক কিছু বলে দেওয়া হয়েছে, এটা আমি আর কি বলবো। আমি সিপিএম সম্পর্কে সুরটা নরম এই কারণে, মূল সাংবিধানিক সংকট যেটা দেশে তৈরি হচ্ছে এই দুঃসময়ে, কথাটা আমি দুঃসময় কোট করলাম, বুদ্ধবাবুরই কথা, এই দুঃসময়ে আমার মনে হয়েছে এই যে স্বৈরতান্ত্রিক ড্র্যাকুলান ফোর্স বিজেপি, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। সেখানে সিপিআইএম তারা দীর্ঘদিন বিভিন্ন জায়গাতে ক্ষমতায় ছিল এবং তারা কেরলে একটা ক্ষমতায় আছে। এই বেসিক প্রশ্নে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলো বিজেপির বিরুদ্ধে লড়েছে। সমস্ত রাজনৈতিক দলের এটা একটা ধর্মযুদ্ধ। আমাদের দেশের মানুষের আর ভোট দেওয়ার অধিকার থাকবে কিনা, আর সেই অধিকারের কোনো মূল্য থাকবে কিনা। আমি বিধায়ক হিসাবে শিলিগুড়ি বিধায়ক হতে চাই এবং আমি মানুষকে সংগঠিত করতে, ইভেন আমি কংগ্রেস সম্পর্কে কোনো কথা বলবো না। আমার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ইজ ড্র্যাকুলান ফোর্স বিজেপি, এবং বিজেপি ক্যান্ডিডেট খুব ভয়ঙ্কর ক্যান্ডিডেট। তার এই ক্ষণে ক্ষণে রূপ বদলানো, একই অঙ্গে কত রূপ তিনি নিচ্ছেন, বহুরূপীর মতো তিনি রূপ পাল্টাচ্ছেন,
2022-তে তাকে কিন্তু মানুষ রেড কার্ড দেখিয়েছে। সুতরাং সেই রেড কার্ড দেখানোর ধারা অব্যাহত থাকবে। ব্যাপকভাবে হারছে এই ক্যান্ডিডেট, এইটুকু নাই বলতে। আপনাকে এবার একটা আমরা অন্য রূপে দেখলাম এবার রামনবমীর দিন, মানে আপনি রামের ভক্ত, রাম পুজো করেন, সবই ঠিক আছে, কিন্তু এবার ভোটের আগে এই রামনবমীতে আমি অ্যাগ্রেসিভলি করেছি, আমি আবার অ্যাগ্রেসিভলি করব। কারণ আমার কাছে ধর্ম হচ্ছে ধারণ করা। পুরুষোত্তম রাম, তার বিশালত্ব, তার যে বিশাল ভাবনা এবং সুশাসন দেওয়ার, তার যে একটা রাম রাজ্য প্রতিষ্ঠার কথা হয়, কিন্তু সেটা বিজেপি মাধ্যমে রাম রাজ্য প্রতিষ্ঠা না। বিজেপি রামকে নিয়ে যে ধরনের বিজেপি জীর্ণ সংকীর্ণ রাজনৈতিক গণ্ডিতে রাখে, আমি সেদিনের লাখো জনতার ভিড়ে তাদের মধ্যে গিয়ে গার্ডস লাগে এই পলিটিক্স করতে। এখানে ভোট কেন্দ্রিক কোনো এখানে ভোট কেন্দ্রিক মানে আমি দেখাতে চেয়েছি যে ভগবান শ্রীরাম তিনি আমাদের সবার আরাধ্য, এই লাল পদ্মের আরাধ্য নয়। এরা নাস্তিক ছিল, এরা লাঠি হাতে শিলিগুড়ি শাসন করেছে, কিন্তু কোনোদিন ধর্মীয় কাজের মধ্যে তারা ছিল না। হঠাৎ করে 5 বছর ধরে বক্সার ধার্মিক সাজতে তো হবে না, যে আমার ভিতরে শ্রীরাম আছেন, আমার ভিতরে ঈশ্বরের আরাধনার মন্ত্র আছে, কিন্তু সেটা আমার রাজনীতির আধার হতে পারে না। একজন অধার্মিক, একজন তার অবস্থান বারে বারে পরিবর্তন করা, সে এখানে এসে মিথ্যা কথা বলে এই অ্যাডভান্টেজ মেনে আই এম দি লাস্ট পার্সন, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নেব। আমার কাছে ট্র্যাক রেকর্ড আছে। আমি যখন কাউন্সিলর ছিলাম বা ছিলাম না, তখন থেকে আমি ছাত্র, রুগী, সাধারণ মানুষের পাশে আমি আমার দিন যাপন করি। এটা আমি প্রচারের বৃত্তে আনি না। আজীবন আমি মানুষকে এই সাপোর্টিভ মনোভাব নিয়ে আমি কাজ করেছি। তার বিধানসভা ভোট যদি আমি ধরি 2021, সেখানে 35,500 কিছু ভোটে পরাজিত হয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র। লোকসভা ভোট 2024-এ আপনারা প্রায় 66,000 ভোটে শিলিগুড়ি থেকে পিছিয়ে, সেই ভোটটা মেকআপ করে কিভাবে 2026-এ জয় আসবে? দেখুন, আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে পার্লামেন্ট ইলেকশন ইজ এ পার্লামেন্ট ইলেকশন। সেখানে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, এই একটা অল সেট পারসেপশন ন্যারেটিভস নিয়ে ভোট হয়েছে। সেখানে দিদি তো কোনো দেশের প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট ছিলেন না, কারণ তৃণমূল অল্প সংখ্যক সিটের লড়াই করেছে, এটা মানুষ বোঝে। সুতরাং সেক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে এখানকার মানুষেরা নির্ণায়ক ভোট হিসাবে রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী, এই দুজনের মধ্যে তারা নরেন্দ্র মোদীজিকে অবভিয়াসলি তারা অগ্রাধিকারের তালিকায় রেখেছিল, এবং সেই তালিকায় রাখতে গিয়ে তারা সিটিং এমএলএ যে তাকে তারা প্রিফার করেছে একেবারে আলাদা প্রেক্ষিত। 5 বছরে তার এমএলএ হিসাবে শিলিগুড়ির যে বাঙ্গালি 33টা ওয়ার্ড, সেই 33টা ওয়ার্ডে কোনো কাজ, একটা কাজ সে করতে পারেনি। তার পারফরমেন্স রিপোর্ট কার্ড ইজ 0। আমি তাকে 3টে নৈতিক প্রশ্ন করেছিলাম। 1 নম্বর হচ্ছে, তোমার এই রাজনৈতিক পরিবর্তনের তাত্ত্বিক ব্যাখ্যা দাও। দ্বিতীয়ত, তুমি এই শোচনীয় পরাজয় হলো সেটা দাও। আর তুমি 11 বছরের তোমার রিপোর্ট কার্ড দাও। এটা 5 বছরের নয়, 6 বছরের এমআইসি, 5 বছরের তুমি বিধায়ক। 11 বছরের রিপোর্ট কার্ড দাও। আমি 14 বছরের রিপোর্ট কার্ড নিয়ে যাব। 10 বছরের মন্ত্রী, 4 বছরের আমি মেয়র, আমার কাছে রিপোর্ট কার্ড তৈরি আছে। 10 বছরেরও আছে, 4 বছরেরও আছে। সিম্পল অ্যাজ দ্যাট। এই যুদ্ধে দিদির সেনানী হিসাবে আমি রাস্তায় আছি। আমি আমার নিজের ঢঙে, নিজের ছন্দে করছি। হয়তো অনেক সময় আমার সাথে অনেকের কথা মিলবে না, কিন্তু আমি বলি যে এখানে অন্য রাজনৈতিক দলের সাথে আমাদের নিশ্চয়ই সিম্বল নিয়ে লড়ার একটা ফারাক আছে, কিন্তু কমন এনিমি ইজ টু অ্যাটাক বিজেপি, টু সেভ ডেমোক্রেসি, টু সেভ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সৌজন্যের যে রাজনীতি সেটাও দেখা যাচ্ছে কিন্তু শিলিগুড়িতে, যে শিলিগুড়ির যেটা ঐতিহ্য। দেখুন, শিলিগুড়ির এই ঐতিহ্য তিলে তিলে তৈরি করেছে 11 সালে। 11 সালে আগে দেখবেন যে বিরোধী নেতা হিসেবে আমি কতবার, কত জায়গায়, কত রকম ভাবে লাঞ্ছিত হয়েছি। মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি, সেই জীবনের অভিজ্ঞতা আমি জানি। আমি সেখান থেকে এই রাজনৈতিক ব্যক্তিগত সুসম্পর্কের ভিত্তি আমি নিজে তিলে তিলে আমি তৈরি করেছি। আমি অশোকদার কাছে মাঝে মধ্যে যাই। সিপিআইএম প্রার্থীকে আমি অল দি বেস্ট ফোনে জানিয়েছি। কংগ্রেসে অলোক ধারা 2 দিন হলো, আমি জানি না।
ওকেও আমি শুভেচ্ছা জানাবো, কিন্তু আমি শঙ্করকে জানাই না জানানোর কারণ হচ্ছে এত নাটকবাজ। আমি সেদিন বিবেকানন্দ স্কুলে দেখেছি কিভাবে সে নাটক করেছে, এবং প্রতি ক্ষেত্রে ওর চলাফেরার মধ্যে দিয়ে ওই ফুটেজ নেওয়ার একটা প্রবণতা সারাদিন ফেসবুকে আর সমাজ মাধ্যমে থাকে, আর কলকাতায় বসে বিভিন্ন চ্যানেলে থাকে। ওর ইলেকট্রনদের নিয়ে কাজ করার সময় কোথায়? 4 বছর ধরে শিলিগুড়ির মেয়র, শহরের উন্নয়ন নিয়ে আপনি নিজেকে কত নম্বর দেবেন? আমার কাজগুলো শেষ হলে আমি 8, 8.5 দেব। কাজগুলো শেষ হয়নি, এখন 7 নম্বর দিতে পারি। তারপরেও আপনাকে এই প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মানুষের। প্রশ্ন তো হবেই, সব কাজ তো শেষ হয়নি, কাজগুলো তো চলছে। আমার তো ফেব্রুয়ারি 2027 অব্দি মেয়াদ, না মেয়াদের লাস্ট স্পেল দেখুন। আমি এই জায়গাটাকে, ওটা তো আমার পুরসভার শেষ ল্যাবটা তো এখন শুরু হলো তবে, না আমি তো আরো 7-8 মাস তো টাইম পাবো। এই 7-8 মাসে এই ক্রিটিক্যাল গ্যাপগুলো আমি ক্লিয়ার করবো। কিন্তু যেগুলো লং টার্ম প্রোগ্রাম, 2000 কোটি টাকার প্রোগ্রাম আছে আমার, সেই 2000 কোটি টাকার প্রোগ্রাম তো আমাকে তো কোনো ম্যাজিক লাইট নেই। সেটা করতে তো আমার কোনোটা 4 বছর, কোনোটা 5 বছর টাইম লাগে। সেই টাইম তো আমাকে দিতে হবে। ধরুন না, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম দেখুন, বড় বড় খেলা কালকেও আমাকে দেওয়া হয়েছে, ওটা একটা পোর্শন আমি 90% করেছি। 9,75,00,000 টাকা তার ব্যয় ভার, গভর্নমেন্ট থেকে সেভাবে টাকা পাইনি। কালকে আমার অভিষেক রায়ের সাথে কথাবার্তা হয়েছে, এটা আমরা এপ্রিল মাসে এই ফাইন্যান্সিয়ালে টাকা পাবো। আমার 100 কোটি টাকা লাগবে। অ্যাম্বিশাস প্রজেক্ট সমস্ত ডিটেল ড্রয়িং তৈরি করা হয়েছে, আমি সেই রিপোর্ট কার্ডও মানুষকে দেবো। ওইটাকে আমরা আগামী 1.5 বছরের মধ্যে ওয়ান অফ দি বেস্ট স্টেডিয়াম তৈরি করব। এটা আমার নিজের কাছেই চ্যালেঞ্জ। আরেকটা ইন্ডোর স্টেডিয়াম আমাদের ছিল, সেটাকে পুরো প্লেইং স্টেডিয়ামে পরিণত আমরা করেছি। আর ক্রিকেট স্টেডিয়ামটা করব, ঋষা ঘোষ ক্রিকেট স্টেডিয়াম, 28 একর জমি হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে। তার উপরে বড় কাজ করছি, এখানে কনভেনশন সেন্টারটা হবে, দেশ বিদেশের কনভেনশন এখানে হবে। 10 একর জমি ম্যাডাম দিয়েছে। আর এই এখানে মহাকাল মন্দির তৈরির মাধ্যমে আমরা ট্যুরিজমটাকে অনেক বুস্টিং করছি। 1 লক্ষ মানুষ একদিনে দেখতে পাবে। এটা আমাদের কিন্তু শিলিগুড়ির অর্থনৈতিক ব্যবস্থাকে পাল্টে দেবে। দাদা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ বলবো না, অনুযোগ একটা আছে, সেটা দলেই হোক বা সাধারণ মানুষের মধ্যে, যে আপনি খুব তাড়াতাড়ি মাথা গরম করেন। তো মাঝখানে আপনি হাতে সি লিখে ঘুরছিলেন, মানে নিজেকে কুল রাখার জন্য। এখন এই যে হাসি মুখে থাকছেন সবসময়, এর ইউএসপি থেকে? দেখুন, যখন মানুষের কোনো অভিযোগ থাকে না, বলার কিছু থাকে না, তখন বিহেভিয়ার নিয়ে কথা বলছে। 23 বছরেরও বেশি, আমি 75 থেকে 98, হ্যাঁ এখন 23-24 বছরই হচ্ছে, অর্ধেক হবে। তো এই যে একটা বৃহত্তর পরিবার নিয়ে কাজ করেছে, আমি কোনো সময় তাদের নেতা হিসাবে, পলিটিক্যাল বিইং হিসাবে করিনি। আমি তাদের সাথে কাজ করেছি বাড়ির অভিভাবক হিসাবে। সেজন্য কোনো সময় আমার রাগ হয়েছে, কোনো সময় ক্ষোভ হয়েছে। আমি সন্তানদের বাবা মারা শাসন করে না, তাই বলে কি বাবা মারা সন্তানকে ভালোবাসে না? জিজ্ঞেস করবেন তো। শিলিগুড়ি কোনো মানুষ বিপদে আপদে আসলে আমি তাদের বুক দিয়ে আগলে রেখেছি। আমি যে শিলিগুড়ি তার অভিভাবককেই চাই, এটা হচ্ছে শিলিগুড়ি মানুষের আমার উপরে এই স্বাভাবিক তকমাটা দিয়েছে। একসময় অশোকবাবুকে দিয়েছিল, এখন সেই লিগেসিটা আমার কাছে এসেছে। আমার প্রাইমারি প্রায়োরিটি সেক্টর কাজের ক্ষেত্রে আমি মনে করি সেটা উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গের মধ্যে আমার প্রেফার্ড এরিয়া ছিল ডাকগ্রাম, ফুলবাড়ি। এখন প্রেফার্ড এরিয়া আমার জন্মভূমি। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেছেন এবার 70,000 ভোটে তিনি জিতবেন, আপনিও দাবি করছেন জিতবেন। আমি কোনো সংখ্যা বলছি না। এই যে ক্ষমতালোভী একজন মানুষ, যে মানুষকে কোনো কাজ করে না, শুধু মিথ্যার বেসাতি করে, এটা মানুষকে তো এটা আমাদের প্রকাশ করার এখন সময় এবং সুযোগ এসছে। আমি বুঝতাম সিপিএম এর হয়ে এমএলএ হতো, স্যালুট করতাম তাকে, সে তো করেনি। লাস্ট একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের যদি সরকার হয়, আপনি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাবেন, মন্ত্রী হবেন, এর ঠিক। কিন্তু যদি পরাজয়টা আপনার উপরে আসে আর কি, যদি পরাজিত হতে হয়, তাহলে কি মেয়র পদ থেকে আপনি সরে আসবেন দায় নিয়ে? জীবনে জয় পরাজয়কে সমানভাবে নিতে হয়, এটা একটা খুব দার্শনিক কথা, মানুষ নিতে পারে না। আমি হয়তো নিতে পারি না, কারণ আমি 9টা ইলেকশন লড়েছি। শেষ ইলেকশন, এটাই শেষ বিধানসভায়। পুরসভায় যদি গভর্নমেন্ট আমাকে, দল আমাকে বলে তোমার মুখ দলের দরকার আছে, তুমি মেয়র ছিলে, সেজন্য তোমাকে নেতৃত্ব দিতে হবে, আমি নেতৃত্ব দেব। এখন এখানে মানুষের অনুমোদন যদি না পাই, আমি আরো বেশি করে
সমাজ সেবার কাজে নিজেকে নিযুক্ত রাখি। মানুষের হাত আমি কোনোদিন ছেড়ে যাব না, কিন্তু আমি বলেছি যে 31-এ আমি আবার নতুন করে বিধানসভা আমি যাব। আমাদের ক্যান্ডিডেট দোকানটা এসছে একটু দেখুন।